দেখো ক্লাস 9 আজ নিউট্রনের আবিষ্কার এটা পড়বো। এর আগে আমরা কি কি পড়া হয়ে গেছে আমাদের, দেখো ক্যাথোড রশ্মি, অ্যানোড রশ্মি, তাই না? তারপর ইলেকট্রন আবিষ্কার, প্রোটন আবিষ্কার, রাদারফোর্ডের পরমাণু মডেল, পরমাণু মডেলের ত্রুটিটা, নির্বিচ্ছিন্ন বর্ণালী, বিচ্ছিন্ন বর্ণালী এবং হাইড্রোজেনের রেখা বর্ণালী, তাই না? এগুলো সব পড়া হয়ে গিয়েছিল। তো আজ পড়বো আমরা নিউট্রনের আবিষ্কার। দেখো আবিষ্কার কথাটা কেন বলেছে, ডিসকভারি অফ নিউট্রন, এটা সৃষ্টি নয়, আবিষ্কার। কারণ হচ্ছে সৃষ্টিকর্তা একজনই, সৃষ্টি একজনই করতে পারেন, উনি হচ্ছেন সৃষ্টিকর্তা, স্বয়ং ঈশ্বর, যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। বাকি সব কিছু মানে উনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আর আমরা মানুষরা কি করি, সেগুলো শুধু খুঁজে বার করি, মানে বৈশিষ্ট্যগুলো তো জানি না সব কিছু, আমরা তো খুবই সামান্য নগণ্য ধূলিকণার থেকেও কম জানি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের, ঠিক আছে? ধূলিকণার থেকেও নগণ্য পরিমাণ জানি আমরা মানুষরা। তো সেই হিসেবে আমরা কিছু কিছু জিনিস খুঁজে বার করি, তার জন্য ডিসকভারি বলা হয়, হ্যাঁ, ক্রিয়েটর বলা হয় না, যে ক্রিয়েটর অফ নিউট্রন তো গড, তাই না? আচ্ছা দেখো তো কিভাবে আবিষ্কার হয়েছে। বলছে প্রোটন কণার ভরের তুলনায় ইলেকট্রনকে প্রায় ভরহীন কণা হিসেবে ধরা হয়, তাই কোনো পরমাণু শুধুমাত্র ইলেকট্রন ও প্রোটন কণা দিয়ে গঠিত হলে পরমাণুর ভর ও নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন কণাগুলির মোট ভরের প্রায় সমান হওয়া উচিত। কিন্তু বাস্তবে দেখা গেল যে একমাত্র সাধারণ হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌলের পরমাণুতে উপস্থিত মোট প্রোটনের ভরের তুলনায় ওই মৌলের পরমাণুর প্রকৃত ভরের মান অনেক বেশি হয়। মানে বলা হচ্ছে ইলেকট্রনকে তো একদম নগণ্য ধরা হয়, প্রায় ভরহীন, তো তার জন্য বলা হচ্ছে যে যদি সত্যি ইলেকট্রনের ভরহীন হয়, নগণ্য হয়, তাহলে তো পরমাণুটির ভর তো প্রোটনের ভরের সমান হয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে হাইড্রোজেন ছাড়া বাকি সমস্ত যে মৌল রয়েছে সেগুলোর ভর কিন্তু প্রোটনের তুলনায় অনেক বেশি, পরমাণুর ভর, তাই না? তাহলে এটা কি, এর অর্থ কি? এর অর্থ কি হচ্ছে শুধুমাত্র প্রোটন না, আরও কিছু রয়েছে যার ভরের জন্যই এমনটা ঘটে। তো সেটা কি দেখি। বলছে যে আচ্ছা এটা হলো বেশ, যেমন হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকে, তাই এই পরমাণুর ভর হওয়া উচিত 2 একক, কিন্তু বাস্তবে এর ভর হয় 4 একক। তাহলে 2 একক তো প্রোটন বুঝলাম, আর 2 একক কোথা থেকে এলো? মোট 4 একক বলছে যে, তাই না? তো বলছে এই বিভ্রান্তি দূর করতে 1920 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর মধ্যে 1 একক ভরসম্পন্ন চার্জবিহীন এক প্রকার মৌলিক কণার অস্তিত্বের কথা কল্পনা করেন। তিনি এই কণার নাম দেন নিউট্রন, ঠিক আছে? তিনি এই কণার কি নাম দেন? নিউট্রন। এর 12 বছর পর, দেখো এর 12 বছর পর 1932 খ্রিস্টাব্দে রাদারফোর্ডের ছাত্র বিজ্ঞানী স্যাডউইক, অনেক সময় চ্যাডউইকও বলে দেয়, মানে চ্যাডউইকটা হচ্ছে ইংরাজিতে CHAD এরকম করেও হয়, আবার SAD দিয়েও লিখে দেয় অনেক সময়, ঠিক আছে? তো তার জন্য, আর এগুলো বাইরের বিদেশি সব বিজ্ঞানী, ওই জন্য ওনাদের নামগুলো একটু এদিক ওদিক হয়ে যায়, হ্যাঁ। ইংলিশ নামগুলো আবার অনেক সময় একই থাকে, বাংলার উচ্চারণ করতে গিয়ে এরকম হয়েছে। অনেক জায়গায় আবার চ্যাডউইকও বলতে পারো, দেখতে শুনতে পাবে, ঠিক আছে? স্যাডউইক আমরা বাংলায় পড়ি, স্যাডউইক। বেরিলিয়াম ধাতু, তবে হ্যাঁ ব্যক্তিটা কিন্তু একজনই, চ্যাডউইক বলো আর স্যাডউইক বলো, যিনি নিউট্রন আবিষ্কার করেছেন, হ্যাঁ। তো কিভাবে করেছেন বলছে, বেরিলিয়াম ধাতুর পাতকে তেজস্ক্রিয় পোলোনিয়াম থেকে নির্গত আলফা কণা দ্বারা আঘাত করে দেখেন যে বেরিলিয়াম পরমাণু থেকে এক প্রকার তড়িতাধানহীন, মানে তড়িৎ নেই, এরকম ক্ষুদ্র কণা সৃষ্টি হয়, ঠিক আছে? বেরিলিয়ামেরই কেন বের করলো, সেটা তো বিজ্ঞানী করেছেন, বুঝতেই পারছো তো, বিজ্ঞানী ওটা জানতে পারবে কেন করেছে। উনি অনেক কিছু করেছে, তার মধ্যে বেরিলিয়ামটা হয়তো
ওনার ক্ষেত্রে ওনার মনে হয়েছে যে বেরিলিয়ামটা এক্ষেত্রে সাহায্য করবে তাকে, তার জন্য উনি বেরিলিয়াম নিয়ে কাজ করেছেন। তো কি বলছে, বলছে যে এরকম এক একটি ক্ষুদ্র কণার ভর প্রোটন বা হাইড্রোজেন পরমাণুর ভরের সমান। এই কণার স্রোত তড়িৎ বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হয় না। মানে কি বিক্ষেপিত হয় না মানে কোথাও বেঁকে যায় না, এদিক ওদিক বাম দিকে বা ডান দিকে বেঁকে যায় না, এটা বলতে চেয়েছে। হ্যাঁ, আকর্ষিত বা বিকর্ষিত এরকম কিছুই হয় না। এই নিস্তড়িত কণাই নিঃসন্দেহে রাদারফোর্ড প্রস্তাবিত নিউট্রন বলে প্রমাণিত হয়। আচ্ছা, বিক্রিয়াটা কি দেখো, বিই বেরিলিয়াম 944 মানে কি 4 হচ্ছে কি 4 হচ্ছে ওর প্রোটন সংখ্যা, 9 মানে কি 9 হচ্ছে ওর প্রোটন সংখ্যা, সঙ্গে ওর কিছু আছে মানে ওটা হচ্ছে প্রোটন যোগ নিউট্রন। হ্যাঁ, ওটা হচ্ছে ভর সংখ্যা, ওটা হচ্ছে পরমাণুর ভর 9 আর প্রোটন আছে 4, তাহলে এক্সট্রা কত 5। তো তাকে কাকে দ্বারা আঘাত করছে, হিলিয়াম মানে আলফা কণা দ্বারা। 2He4 মানে হিলিয়ামের ভর হচ্ছে 4 একক আর প্রোটন আছে 2, তো এটা মিশে গিয়ে কি হচ্ছে দেখো, 4 আর 2 যোগ হয়ে যাচ্ছে 6 হয়ে যাচ্ছে, 9 আর 4-এর মধ্যে 9 আর 4 যোগ করলে 13 হয়, কিন্তু এখানে হচ্ছে 12 দিয়ে কার্বন তৈরি করে দিল একটা, আর একটা 0N1, 0 মানে এর আধান কিছু থাকে না, 0 আর ভর হচ্ছে 1 নিউট্রন কণা। বুঝা গেল তাহলে বিক্রিয়াটা, N মানে নিউট্রন। এবারে বলছে তো নিউট্রন আবিষ্কারের পর পরমাণু ও নিউক্লিয়াসের উপাদান সম্পর্কিত অবস্থান। নিউট্রন আবিষ্কারের ফলে জানা যায় নিউক্লিয়াসে 2 ধরনের অবপারমাণবিক কণা থাকে। কি কি, প্রোটন ও নিউট্রন। এদের সাধারণ নাম কি, নিউক্লিয়ন। নিউক্লিয়াসে থাকে তাই নিউক্লিয়ন বলছে। এবারে বলছে যে পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধানহীন নিউট্রন দ্বারা গঠিত হওয়ায় নিউক্লিয়াস সবসময় ধনাত্মক আধানযুক্ত হয়। অপরদিকে প্রোটন ও নিউট্রন এই 2 প্রকার কণার মিলিত ভরই হলো নিউক্লিয়াসের ভর। অর্থাৎ ইলেকট্রনের ভর নগণ্য হওয়ায় পরমাণুর ভর ইকুইভ্যালেন্ট টু মানে প্রায় সমান, ঠিক আছে, এই চিহ্নটা প্রায় সমান, দেখো ঢেউ খেলানো, প্রায় সমান কি নিউক্লিয়াসের ভর। আর নিউক্লিয়াসের ভর মানেই কি প্রোটনের ভর যোগ নিউট্রনের ভর, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, এরপর বলছে যে কাজেই দেখা গেল ইলেকট্রন ও প্রোটনের মতোই পরমাণু গঠনের আর এক প্রকার মূল কণা হলো কি নিউট্রন। অর্থাৎ সমস্ত মৌলের পরমাণু ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই 3 প্রকার প্রাথমিক কণা দ্বারা গঠিত। একমাত্র সাধারণ হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসে কোনো নিউট্রন থাকে না, এতে শুধুমাত্র একটি প্রোটন থাকে, ঠিক আছে। এবারে কি বলেছে দেখো, একটা ছক বলেছে, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের আধান, ভর ইত্যাদির তুলনা। ইলেকট্রন নাম ও চিহ্ন, ইলেকট্রনের চিহ্ন কি ই বা 0E-1 মানে ঋণাত্মক বোঝানোর জন্য নিচে -1, আর উপরে 0 মানে ওর ভরটা এতটাই কম যে কিছু লেখেই নি, 0 লিখেছে, প্রায় 0-এর কাছে ওর ভরটা। প্রোটন, পরেরটা প্রোটনকে কোন অক্ষর দ্বারা চিহ্নিত করা হচ্ছে, ছোট হাতের পি দ্বারা, এবং একে কিভাবে চিহ্নিত করা হচ্ছে 1H1 দ্বারা। কেন, প্রোটন মানে 1H1 বললেই প্রোটন বুঝে যাব, কেন এই 1H1 মানে এই ধরনের হাইড্রোজেনে নিউট্রন থাকে না। তারপর কি, নিউট্রনকে ছোট হাতের N দ্বারা প্রকাশ করেছে, 0N1, ভর 1 তাই 1, ঠিক আছে, ভর 1 তাই 1, 0N1, নিচে 0 মানে এর কোনো আধান নেই তাই 0, আর প্রোটনের আধান প্লাস তাই এর নিচের একটা প্লাস, আর এর আধান মাইনাস তাই নিচে মাইনাস, ঠিক আছে। এবার আধানের পরিমাণটা কত, এগুলো মুখস্থ রাখতে হবে। আধানের পরিমাণ, যদি ইলেকট্রনের আধানের পরিমাণ বলে তাহলে কি হবে, -1.602 × 10⁻⁻19 কুলম্ব, -1.602 × 10⁻⁻19 কুলম্ব। প্রোটনের আধানের পরিমাণ কি, প্রোটনের সময় কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে, তাহলে প্লাস 1.602 × 10⁻⁻19 কুলম্ব, 1 একক ধনাত্মক।
আর নিউট্রনের আধান তো নেই, শূন্য। এবারে ইলেকট্রনের ভরের পরিমাণ কত, 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। আর প্রোটনের ভর 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি। ইলেকট্রনের ভরের 1836 গুণ বেশি ভারী হচ্ছে প্রোটন। আর নিউট্রনের ভর কত বলছে, 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। ইলেকট্রনের চেয়ে মানে 1839 গুণ ভারী কে, নিউট্রন। দেখো নিউট্রন সামান্য একটু ভারী, কেন 675 আর এখানে 672 ছিল, নিঃশেষে 5, এখানে শেষে শূন্য বসিয়ে দিলে কত হবে, 6725 আর এখানে 6750, তাহলে এটা বেশি হবে নিউট্রন। তাহলে প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের মধ্যে কে ভারী, নিউট্রন ভারী, ঠিক আছে। এবারে আধানকে ভর দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা পেয়েছে 1.76 ইন্টু 10⁻11 কুলম পার কিলোগ্রাম। আর এটা 9.58 ইন্টু 10⁻7 কুলম পার কিলোগ্রাম। আর এটা তো শূন্য। এবারে অবস্থান কোথায়, প্রোটন ইলেকট্রন কোথায় অবস্থান করে, নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে অবস্থান করে, ঠিক আছে, কক্ষপথে। প্রোটন কোথায় অবস্থান করে, নিউক্লিয়াসে। নিউট্রনও কোথায় অবস্থান করে, নিউক্লিয়াসে। এবারে বলছে যে আবিষ্কারক, ইলেকট্রনকে আবিষ্কার করেছেন থমসন, বিজ্ঞানী জে থমসন, তাই তো। প্রোটনকে আবিষ্কার করেছেন বিজ্ঞানী রাদারফোর্ড, আর নিউট্রন স্যাডউইক। সালগুলো মনে রেখো, সুবিধা হবে, ঠিক আছে। বেশ, আজকে এটুকু পর্যন্ত ঝরঝরে করে থাকলো, এটুকু পর্যন্ত তৈরি করে নাও এক্ষুনি যখন ভিডিওটা দেখছো, এক্ষুনি দেখে নিলে যখন, আর আশা করি সমস্যা থাকার কথা নয়। এবারে বইটা নিজেরা পড়ে নিজেরা একদম নিজেদের মস্তিষ্কে নিয়ে নাও, ঠিক আছে। মস্তিষ্কে নিয়ে সুন্দরভাবে এর প্রতি বিশ্লেষণ করো যে এই জিনিসটা কি হলো, এটা কি, ভালো করে বানানগুলো যেন ভুল না হয়, নতুন যে বানানগুলো শিখছো চিহ্ন যেন ভুল না হয়। ছকটা তো সব, মানে ছকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, এগুলো সব মুখস্থ করতে হবে পুরো, কোনো অক্ষর বাদ না, কোনো শব্দ বাদ না। যতদূর পড়া দিলাম আজকে ঝরঝরে করে এক্ষুনি তৈরি করে ফেলো, ঠিক আছে। বেশ, তাহলে দেখবো পরবর্তীতে ভয় লাগছে না। আর না হলে পরবর্তীতে পরীক্ষা দিতে গিয়ে ভয় লাগবে, কেন, বাড়িতে যদি ঠিকঠাক করে আমরা তৈরি না করি তখনই ভয় লাগে। তার জন্য আগে থেকে যদি আমরা ঠিকভাবে তৈরি করে নিই নিজেদেরকে একদম, তখন আর পরীক্ষা দিতে গিয়ে কোনো ভয় হবে না। মনে হবে যেন পরীক্ষা কখন হবে, কখন নেবে, নিক, কী কঠিন প্রশ্ন দেবে দিক, আমি ঠিক করতে পারবো, কোনো সমস্যা নেই। যা হবে ঠিক করে ফেলবো, যা পড়েছি সেগুলোকে কাজে লাগিয়েই হয়ে যাবে, ঠিক আছে। বেশ, এটুকু পর্যন্ত কাজ থাকলে এটুকু ভালো করে তোমরা করে ফেলো।